নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম সেট অর্থাৎ কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটির সকল প্রশ্নের উত্তরগুলির সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। এক বলেছে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব হলো, এটা হবে অপশন ডি ৬৩৭০ কিলোমিটার। ২ ক্যালসিয়াম সালফেট এর জলযুক্ত কেলাস দেখা যায় কোন খনিজে, এটা হবে অপশন ডি জিপসাম। ৩ শৈল কথার অর্থ, এটা হবে অপশন এ পর্বত। ৪ স্লিট হলো, এটা হবে অপশন সি জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত অবস্থা। ৫ রেড ইন্ডিয়ানদের অবস্থান হলো, এটা হবে অপশন বি উচ্চ আমাজন অববাহিকা। এরপর দেখো ৬ বলেছে ক্রান্তীয় শীতকাল দেখতে পাওয়া যায় কোন জলবায়ু অঞ্চলে, এটা হবে অপশন বি নিরক্ষীয়। ৭ মিথাইল আইসোসায়ানাইট বা মিক গ্যাস নির্গত হয়েছিল, এটা হবে অপশন ডি ভোপাল শহরে। ৮ আর্থ সামিট 1992 অনুষ্ঠিত হয়েছিল, এটা হবে অপশন ডি রিও ডি জিনেরোতে। ৯ ডাউন্স হলো, এটা হবে অপশন এ নাতিশীতোষ্ণ তৃণভূমি। ১০ নিউ ক্যালিডোনিয়া ভূখণ্ডের অবস্থানগত আঞ্চলিক বিভাগ হলো, এটা হবে অপশন বি মেলানেসিয়া। ১১ প্রশান্ত মহাসাগরীয় পাত বর্তমানে সরে যাচ্ছে, এটা হবে অপশন বি পশ্চিম দিকে। ২ বলেছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। ২-১ বক্রেশ্বরে উষ্ণ প্রশোভন দেখা যায়, এই বক্তব্যটি হলো শুদ্ধ। ২ গ্রানাইট শিলা গঠিত অঞ্চলের ভূমিরূপ চ্যাপ্টা প্রকৃতির, বক্তব্যটি অশুদ্ধ। ৩ পশ্চিমা বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়, এটা অশুদ্ধ। ৪ মৌসুমী বায়ুকে সাময়িক বায়ু বলা হয়, এটা শুদ্ধ। ৫ জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো শিশিরাঙ্ক, এটা অশুদ্ধ। ৬ ক্যানোপি বা চাঁদোয়া দেখতে পাওয়া যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, এটা অশুদ্ধ। দেখো ৩ বলেছে শূন্যস্থান পূরণ করো। ১ WHO এর রিপোর্ট অনুসারে G20 দেশগুলির সবচেয়ে দূষিত ২০টি শহরের মধ্যে ড্যাশটি শহর ভারতে অবস্থিত, উত্তর হবে ১৩টি। ২ ১৯৭৩ সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে পরিবেশ বাঁচানোর জন্য ড্যাশ আন্দোলন শুরু হয়, উত্তর হবে চিপকো। ৩ জারা কারি ড্যাশ জলবায়ুর উদ্ভিদ, উত্তর হবে ভূমধ্যসাগরীয়। ৪ ক্রোফেসিমা ড্যাশ স্তরে পরিলক্ষিত হয়, এটা হবে ঊর্ধ্ব গুরুমণ্ডল। ৫ মোহ স্কেল অনুসারে হীরের কাঠিন্যের সূচনা মাত্রা হলো ড্যাশ, উত্তর হবে ১০। ৬ পৃথিবীর দক্ষিণ গোলার্ধে বায়ুচাপ বলয়ের সংখ্যা ড্যাশটি, উত্তর হবে ৩টি। এরপর ৪ বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। দেখো ১ বলেছে ইন্দোনেশিয়া, এটা হবে অপশন ডি ক্রাকাতোয়া। ২ মেক্সিকো, এটা হবে অপশন সি পারিকুটিন বা পারকুটিন। ৩ লিপারি দ্বীপ, এটা হবে অপশন বি স্ট্রম্বলি। ৪ সিসিলি দ্বীপ, এটা হবে অপশন এ এটনা। এরপর ৫ বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো ৫ ১ বলেছে ব্যাসল্ট শিলার দ্বারা গঠিত ভূত্বকীয় স্তরের নাম, এটা হবে মহাসাগরীয় ভূত্বক বা সীমা। ২ একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও, উত্তর হবে আরাবল্লী। ৩ মার্বেল কোন শিলার রূপান্তরিত রূপ, উত্তর হবে চুনাপাথর। ৪ পশ্চিমা বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, উত্তর হবে পশ্চিম থেকে পূর্ব দিকে। ৫ বাম্পি ক্লাউড কোন মেঘের আর এক নাম, উত্তর হবে স্ট্র্যাটোকিউমুলাস। ৬ পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি, উত্তর হবে গ্রেট ব্যারিয়ার রিফ। এরপর ৬ বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ বলেছে কিভাবে মেঘের সৃষ্টি হয়, দেখো উত্তর হবে সূর্যের তাপে ভূপৃষ্ঠের
বিভিন্ন উৎস যেমন নদ নদী, হ্রদ, জলাশয় প্রভৃতি এবং সমুদ্রপৃষ্ঠ থেকে জলরাশি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মেশে এবং ঊর্ধ্ব বায়ুমণ্ডলে শীতল বাতাসের সংস্পর্শে এসে সেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণাকে আশ্রয় করে ভেসে থেকে মেঘের সৃষ্টি করে। এরপর 6.2 বলেছে রেগোলিথ কি? উত্তর হবে আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের উপরিভাগে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যে শিথিল ও পাতলা আস্তরণ তৈরি করে তাকে রেগোলিথ বলে। 6.3 বলেছে ভূমিকম্পের উপকেন্দ্র বলতে কি বোঝো? উত্তর হবে ভূমিকম্প কেন্দ্রের ঠিক উপরে ভূপৃষ্ঠের যে স্থানটি অবস্থান করে তাকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। 6.4 বলেছে নিফে কি? উত্তর হবে পৃথিবীর কেন্দ্রমণ্ডলের প্রায় 3500 কিমি পুরু অত্যন্ত ভারী লোহা ও নিকেল দিয়ে তৈরি স্তরটিকে নিফে বলে। 6.5 বলেছে দুটি মাঝারি পাতের নাম লেখো। উত্তর হবে দুটি মাঝারি পাত হলো আরবীয় পাত এবং ক্যারিবিয়ান পাত। এরপর 7 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 7-1 বলেছে বহুরূপী পশ্চিমা বায়ুগুলির নাম লেখো, সেগুলি কোথায় প্রবাহিত হয়? এরপর দেখো উত্তর হবে এ গর্জনশীল চল্লিশা, এটা 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ু। বি ক্রোধোন্মত্ত 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর প্রচণ্ড গতিতে প্রবাহিত উন্মত্ত পশ্চিমা বায়ু। সি তীক্ষ্ণ চিৎকারকারী 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর তীক্ষ্ণ শব্দে প্রবাহিত পশ্চিমা বায়ু। এরপর দেখো 7-2 বলেছে অ্যানাবেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ু চিত্র অঙ্কন করো উপযুক্ত নামকরণ দিয়ে। দেখো তোমরা পাশের ছবিটি ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো অ্যানাবেটিক বায়ু দিনের বেলায় সূর্যের তাপে পর্বতের ঢালের উপরের বায়ু যে পরিমাণ উষ্ণ হয় উপত্যকার মাঝের অংশের বায়ু ততটা উত্তপ্ত হয় না, ফলে এই উষ্ণ ও হালকা বায়ু পর্বতের ঢাল বরাবর নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে। এই বায়ু হলো উপত্যকার বায়ু বা অ্যানাবেটিক বায়ু। আর ক্যাটাবেটিক বায়ু দেখো রাত্রিবেলায় তাড়াতাড়ি তাপ বিকিরণ করে পর্বতের ঢালের উপরিস্থিত বায়ু শীতল হয়ে পড়ে। এই উচ্চচাপের ভারী বায়ু পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে নামতে শুরু করে এবং উপত্যকায় অবস্থান করে। এই বায়ু হলো পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু। এরপর 7-3 বলেছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয় কেন? দেখো উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ুকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় কারণ এখানকার নাতিশীতোষ্ণ জলবায়ু, মাঝারি বৃষ্টিপাত ও বছরের বেশিরভাগ সময়ে রোদ ঝলমলে মনোরম আবহাওয়ার কারণে প্রচুর মূল্যবান ফলের গাছ জন্মায়, যেমন আঙুর, জলপাই, আপেল, নাশপাতি, পিচ, কোবানি, আখরোট, বাদাম, কুল, ডুমুর ও নানান রকমের লেবু প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এই অঞ্চলের উৎপাদিত ফলের গুণমান খুবই উন্নত হওয়াতে পৃথিবীর প্রায় সব দেশেই এই সব ফলের চাহিদা খুব বেশি এবং এখানে ফলজাত শিল্প যেমন জ্যাম, জেলি, আচার প্রভৃতি গড়ে উঠেছে। এরপর 7-4 বলেছে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? দেখো উত্তর হবে স্থিতিশীল উন্নয়ন হলো এমন এক ধরনের উন্নয়নের পদ্ধতি যার উদ্দেশ্য বর্তমানে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও উন্নয়নের সাথে সাথে ভবিষ্যতের মানব সমাজের উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখা। 1972 সালে রাষ্ট্রপুঞ্জের একটি পরিবেশ বিষয়ক সম্মেলনে প্রথম স্থিতিশীল উন্নয়ন শব্দটির ব্যবহার হয় এবং 1987 সালে ব্রুডল্যান্ড কমিশন রিপোর্টে স্থিতিশীল উন্নয়ন প্রসঙ্গে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ প্রকাশিত হয়। 7-5 বলেছে নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি সম্পর্কে যা জানো লেখো। দেখো উত্তর হবে উত্তর ও দক্ষিণ নামে দুটি বড় দ্বীপ আর স্টুয়ার্টস, চ্যাথাম প্রভৃতি কয়েকটি ছোট ছোট দ্বীপ নিয়ে গড়ে উঠেছে নিউজিল্যান্ড। এখানকার বেশিরভাগ ভূমি পর্বতময়, অনেকগুলি আগ্নেয়গিরি যেমন মাউন্ট এগমন্ট, রোহাপেহু আছে এখানে। দক্ষিণ দ্বীপের দক্ষিণ আল্পস এখানকার প্রধান পর্বতশ্রেণী। এই দ্বীপের পূর্ব উপকূল বরাবর গড়ে উঠেছে বিখ্যাত ক্যান্টারবেরি সমভূমি। এখানকার পার্বত্য অঞ্চল থেকে অনেকগুলি ছোট ছোট খরস্রোতা নদীর সৃষ্টি হয়েছে আর কিছু হিমবাহ সৃষ্ট হ্রদ পার্বত্য অঞ্চলে অবস্থান করেছে। দেখো 8 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 8-1 বলেছে মারেডার্লিং অববাহিকার প্রাকৃতিক পরিবেশ, ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদের বিস্তারিত আলোচনা করো। দেখো উত্তর হবে প্রথম হচ্ছে ভূপ্রকৃতি। এই অববাহিকা একটি নিম্ন সমতল ভূমি। মারেডার্লিং নদী দীর্ঘদিন ধরে পলি সঞ্চয় করে এই সমভূমি গঠন করেছে।
এই অঞ্চলের গড় উচ্চতা 100 থেকে 200 মিটার। এই অববাহিকার মধ্যভাগ থেকে ক্রমশ পশ্চিমে ও পূর্ব দিকে উঁচু হয়ে গেছে। বি হচ্ছে নদ নদী। এই অববাহিকার প্রধান নদী হলো মারে ডার্লিং। ডার্লিং হলো মারের উপনদী। মারের উৎপত্তি হয়েছে অস্ট্রেলিয়ান আল্পস পর্বত থেকে, আর ডার্লিংয়ের উৎপত্তি হয়েছে নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে। এই নদী দুটি ওয়েন্টওয়ার্থ শহরের কাছে মিলিত হয়েছে। এরপর এদের মিলিত প্রবাহ দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়ে এনকাউন্টার উপসাগরে গিয়ে পড়েছে। সি জলবায়ু। এই অববাহিকার জলবায়ু মূলত নাতিশীতোষ্ণ প্রকৃতির। গ্রীষ্মকাল ও শীতকালে গড় তাপমাত্রা থাকে যথাক্রমে 25 ডিগ্রি সেলসিয়াস ও 10 ডিগ্রি সেলসিয়াস। এই অববাহিকার গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিমে বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত বলে বৃষ্টিপাতের পরিমাণ কম, বছরে মাত্র 50 থেকে 75 সেন্টিমিটার। দক্ষিণের সমুদ্র উপকূলে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাব দেখা যায়। ডি স্বাভাবিক উদ্ভিদ। নাতিশীতোষ্ণ জলবায়ু এবং কম বৃষ্টিপাতের জন্য এখানে তৃণভূমির সৃষ্টি হয়েছে, যা ডাউন্স নামে পরিচিত। কয়েকটি স্থানে ওক, ম্যাপেল, পপলার প্রভৃতি পর্ণমোচী গাছ দেখা যায়। অ্যাডিলেড অঞ্চলে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ জন্মায়। এরপর 8.2 বলেছে ওসিয়ানিয়া মহাদেশের 4 ধরনের জলবায়ুর নাম লেখো। ওই জলবায়ু অঞ্চলগুলি চিত্রের মাধ্যমে চিহ্নিত করো। দেখো, 4 ধরনের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, নাতিশীতোষ্ণ জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু এবং ক্রান্তীয় উষ্ণ ও মরুপ্রায় জলবায়ু। তোমরা দেখো চিত্রটিতে এখানে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুকে দেখানো হয়েছে সবুজ বর্ণ দিয়ে, নাতিশীতোষ্ণ জলবায়ুকে দেখানো হয়েছে বেগুনি বর্ণ দিয়ে, ভূমধ্যসাগরীয় জলবায়ুকে দেখানো হয়েছে কমলা বর্ণ দিয়ে, আর ক্রান্তীয় মরু ও মরুপ্রায় জলবায়ুকে দেখানো হয়েছে হলুদ বর্ণ দিয়ে। এরপর 8.3 বলেছে মৌসুমী জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশ সম্পর্কে লেখো। দেখো, উত্তর হবে এ কৃষিকাজ। মৌসুমী জলবায়ু অঞ্চল পৃথিবীর শ্রেষ্ঠ ধান ও পাট উৎপাদক অঞ্চল। অনুকূল জলবায়ু, উর্বর মাটির জন্য এই অঞ্চল কৃষিকাজে অত্যন্ত উপযুক্ত। ধান, পাট, গম, আখ, তুলা, তৈলবীজ, চা, কফি, রাবার এই অঞ্চলের প্রধান ফসল। এছাড়া আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, আনারস, পেয়ারা প্রভৃতি ফল উৎপাদনে এই অঞ্চল গুরুত্বপূর্ণ। বি খনিজ সম্পদ ও শিল্প। এই জলবায়ু অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ। কয়লা, লোহা, তামা, ম্যাঙ্গানিজ, খনিজ তেল প্রচুর পরিমাণে পাওয়া যায়। বড় শিল্পের মধ্যে পাট শিল্প, কার্পাস বয়ন শিল্প, চা শিল্প, লৌহ ইস্পাত শিল্প অন্যতম। সি পরিবহন ব্যবস্থা। মৌসুমী জলবায়ু অঞ্চলের অধিকাংশ ভূপ্রকৃতি সমতল, তাই সড়ক, রেল, জলপথ ও আকাশপথ সব ধরনের পরিবহন ব্যবস্থা উন্নত। ডি জনবসতি। অনুকূল জলবায়ু, উর্বর মৃত্তিকা, সমৃদ্ধ কৃষিকাজ, উন্নত পরিবহন ব্যবস্থার কারণে মৌসুমী জলবায়ু অঞ্চল পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল। ই ভবিষ্যৎ সম্ভাবনা। অনুকূল জলবায়ু, কৃষি, বনজ ও খনিজ সম্পদের প্রাচুর্যতার জন্য এই অঞ্চলে উন্নত পরিকাঠামো, প্রযুক্তি, আধুনিক শিল্প স্থাপনের মাধ্যমে দ্রুত অর্থনৈতিক বিকাশের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এরপর 8.4 বলেছে পরিবেশ অবনমনের হাত থেকে রক্ষা পেতে ক্ষুদ্রভাবে হলেও আমরা কী কী ব্যবস্থা গ্রহণ করতে পারি। দেখো, উত্তর হবে 1 নিজের বিদ্যালয় ও বাড়ির চারপাশের এলাকা পরিষ্কার রাখা। 2 বিদ্যালয়, বাড়ি, রাস্তাঘাট ও বিভিন্ন ফাঁকা জায়গাগুলোতে বৃক্ষরোপণ করা। 3 বিদ্যুৎ, জল প্রভৃতির অপব্যবহার বন্ধ করা। 4 রেফ্রিজারেটর, ফ্রিজ, এসি প্রভৃতি ইলেকট্রনিক্স যন্ত্র এবং ক্রিম, সেন্ট প্রভৃতি প্রসাধনী সামগ্রীগুলির যতটা সম্ভব কম ব্যবহার করা। 5 খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা প্রভৃতি জীবাশ্ম জ্বালানিগুলির ব্যবহার কমিয়ে তার পরিবর্তে অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি প্রভৃতির ব্যবহার বাড়ানো। 6 বাড়ির বর্জ্য পদার্থের পরিমাণ কমানো এবং প্লাস্টিক, নাইলন প্রভৃতি জৈব অবিশ্লেষ্য বস্তুগুলির ব্যবহার বন্ধ করতে হবে। 7 মাঝে মাঝে বিদ্যালয়, নিজের এলাকার চারপাশে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক বিতর্ক সভা, আলোচনা সভা, মিছিলের আয়োজন করে মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এরপর 9 বলেছে পৃথিবীর রেখা মানচিত্রে প্রতীক চিহ্ন সহ নিম্নলিখিত বিষয়গুলি বসাও। দেখো, 1 বলেছে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট। তোমরা অস্ট্রেলিয়ার দক্ষিণ দিকে দেখো নীল রং করে গ্রেট অস্ট্রেলিয়ান বাইটকে দেখানো হয়েছে। 2 মেলবোর্ন, দেখো ঠিক তার উপরে লাল বিন্দু দিয়ে মেলবোর্নকে দেখানো হয়েছে। 3 পম্পাস তৃণভূমি, এটা দক্ষিণ আমেরিকা মহাদেশের একেবারে দক্ষিণে দেখো সবুজ প্যাচ করে পম্পাস তৃণভূমিকে দেখানো হয়েছে।
4 পানামা খাল। এটা দেখো উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝে যে সংকীর্ণ অংশটি রয়েছে সেখানে বক্স করে পানামা খালকে দেখানো হয়েছে। 5 হচ্ছে হাডসন উপসাগর। এটা তোমরা উত্তর আমেরিকার একেবারে উপরে দেখো, কানাডার কাছে হাডসন উপসাগরকে নীল রং করে দেখানো হয়েছে। আর 6 হচ্ছে রকি পর্বত। এটা দেখো উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম থেকে মধ্যভাগে যে গাঢ় বাদামি রঙের রেখা দিয়ে রকি পর্বতকে দেখানো হয়েছে। তাহলে আমরা এই মডেল পেপারের সমস্ত প্রশ্নের সমাধানগুলি আলোচনা করলাম। এভাবে পরবর্তী সেটগুলির উত্তর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।